ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট আনন্দে আছো। তো আমি আমার বাংলার থেকে হাত বাড়াও গল্পটা আগেই পার্ট একটা দিয়েছিলাম। আজকে কোয়েশ্চেন আনসারের উপর একটাই ভিডিও হবে, কারণ খুব ছোট্ট, অতএব প্রশ্ন উত্তরও খুব বেশি হবে না। তো চলো শুরু করো। প্রথমে কিছু সংজ্ঞা দিয়ে, ওই ফুটনোট যেগুলোকে আমরা বলি, ওয়ার্ড মিনিং। দৈত্য, দানব, ফোঁটা, বিন্দু, মাস্তুল, পাল খাটাবার জন্য ব্যবহৃত উঁচু দণ্ড, বালিয়াড়ি, নদী বা সমুদ্রের বালুকাময় উঁচু তরি, গাঁয়ে গ্রামে, আগন্তুক, হঠাৎ আগত, সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল অর্থাৎ সমগ্র পৃথিবী। প্রহরী, পাহারাদার, পরীক্ষা, গড়খায়, চারিদিকে খনন করা খাত। ফরিদপুর বর্তমান পূর্ববঙ্গ। আকাল, দুর্ভিক্ষ, স্তম্ভিত, হতভম্ব, অমৃতের পুত্র, স্বর্গের সন্তান, মূর্ছা যেতাম, অজ্ঞান হয়ে যেতাম, মাজা, কোমর। গঞ্জে, ব্যবসা বাণিজ্যের স্থানে বা গ্রামেও বোঝায় গঞ্জে। নদীমালা, নদীসমূহ, ঘনায়মান, ঘনিয়ে উঠেছে এমন। বড় প্রশ্ন শুরু করো। প্রথমে লেখো, হাত বাড়াও রচনাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। লেখো আনসার। সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনাটি 50-এর মন্বন্তরের পটভূমিকায় লেখা। প্রকৃতির অসামান্য বিস্তার যে বাংলাদেশে, সেখানেই লেখক দেখেছেন মন্বন্তরের করাল ছায়া। তিনি দেখেছেন অমৃতের পুত্র যে মানব শিশু, সেই দু পায়ের সঙ্গে দু হাতেও খুঁটে খুঁটে খাচ্ছে। মাটি দিয়ে অদ্ভুত জন্তুর মতো বাজারের মধ্যে পড়ে থাকা চাল আর ছোলা খুঁজছে। সেই 12-13 বছরের ছেলেটির মাজা পড়ে গেছে, হাঁটতে অক্ষম সে। তাই সে জানোয়ারের মতো 4 পায়ে চলছে। ওই কিশোরের চোখ দিয়ে যেন লেখকের সামনে দুর্ভিক্ষের ভয়াল বাস্তবতা ধরা পড়ে। তার মনে হয় বাংলাদেশের নদীমালা জুড়ে যেন ওই কিশোরের নিঃশ্বাস ছড়িয়ে আছে। একই সঙ্গে এই দুর্ভিক্ষ আর তার উৎসেও পৌঁছে যেতে চান লেখক। যে মহাজন যোদ্ধাররা দুর্ভিক্ষকে ভয়াবহ করে তুলেছিল, লেখকের মনে হয় এই কিশোর যেন সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে। এই সূত্র ধরেই লেখক চেয়েছেন বাংলার বুক জুড়ে সবুজ মাঠে সোনালি ফসল ফলুক, কৃষকের গোলা ভরা ধানে জীবনের শান্তি আসুক। যুদ্ধ আর দুর্ভিক্ষের সর্বনাশকে অস্বীকার করে যে মানুষটি মাটি থেকে দুটো হাত তুলে 2 পায়ে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তার দিকে হাত বাড়িয়ে দেওয়া তাই আমাদের সামাজিক দায়। এই বক্তব্যকেই প্রকাশ করেছেন লেখক তার হাত বাড়াও রচনাটিতে। আচ্ছা, এর সাথে দিয়ে আরেকটা প্রশ্ন লেখো, একই উত্তর হবে। প্রশ্নটা বলে দিই, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? ভেঙে আসবে, কিন্তু একই উত্তর হবে। আরো একটা বলা যেতে পারে, অথবা দিয়ে একই যে উত্তরটা লেখালাম তারই অনেক কটা প্রশ্ন হতে পারে, আমি লিখিয়ে দিচ্ছি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? পেয়ে গেছো আনসার। আর একটা লেখো, লেখক সুভাষ মুখোপাধ্যায়ের 50-এর মন্বন্তরের এক সকালে কি দৃশ্য দেখেছিলেন, সেই দৃশ্যের তাৎপর্য বুঝিয়ে দাও। লেখো। এটা নতুন ফ্রেশ কোশ্চেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনায় পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকালে রাজবাড়ির বাজারে বসে ফরিদপুরের ট্রেনের জন্য অপেক্ষা করার সময় লেখক একটু দূরে থাকা মিলিটারি ছাউনি সংলগ্ন স্টেশন রোডে এক অদ্ভুত জন্তু দেখতে পান। 4 পায়ে এগিয়ে আসা সেই জন্তুটির সঙ্গে চেনা কোনো জন্তুরই মিল খুঁজে পাননি লেখক। কুয়াশাতেও ওর চোখ দুটি যেন জল জল করছিল। কিন্তু সেটি সামনে আসতেই লেখক স্তম্ভিত হয়ে যান। দেখেন যে মাজা পড়ে যাওয়া 12-13 বছরের এক উলঙ্গ প্রতিবন্ধী বালক 4 পায়ে চলতে চলতে রাস্তা থেকে খুঁটে খুঁটে চাল আর ছোলা খাচ্ছে। তার হাতের আঙুলের আগাগুলি সরু সরু,
শরীরে লোমের লেশমাত্র নেই। প্যারাচেঞ্জ, এই প্রতিবন্ধী কিশোরকে আশ্রয় করেই দুর্ভিক্ষের ভয়াবহতা লেখকের সামনে ধরা পড়েছে। এই বিভৎস দর্শন ছেলেটিকে দেখেই লেখক দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানে ব্রতী হয়েছেন। পরবর্তীতে তাই তার মনে হয়েছে ছেলেটি যেন তার সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে যারা গ্রাম শহরে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মানুষের মাথা উঁচু করে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। সেই জ্বলন্ত চোখ দুটি যেন সেই সমস্ত অপরাধীদের শাস্তি চায়। নেক্সট লেখো। এ ধরনের একটা প্রশ্ন আগে বলেছি, কিন্তু এটা একটু আলাদা বলে আমি লিখিয়ে দিচ্ছি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন, সে শনাক্ত করছে বলার কারণ কি? ঠিক আছে। সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনায় রাজবাড়ির বাজারে 12-13 বছরের মাজা পড়ে যাওয়া শীর্ণকায় ছেলেটিকে দেখার পর থেকে তাকে আর ভুলতে পারেননি লেখক। লেখকের পরবর্তীকালে প্রায়ই মনে হতো যে তার সরু লিকলিকে আঙুল দিয়ে সে সেই সব খুনিদের শনাক্ত করছে যারা শহরে গ্রামে বন্দরে জীবনকে হত্যা করছে, মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিচ্ছে। স্পষ্টতই এখানে গ্রামের জমিদার, জোতদার এবং মহাজন শ্রেণীর প্রতি যেমন ইঙ্গিত করা হয়েছে, তেমনি শহরের মালিক ও পুঁজিপতির শ্রেণীও ছেলেটির তথা লেখকের আক্রমণের লক্ষ্য হয়েছে। কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে এরা দুর্ভিক্ষকে অনিবার্য করে তুলেছিল এবং লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাই সঙ্গতভাবেই লেখক এদের খুনি বলে অভিহিত করেছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে মন্বন্তরের শিকার অমৃতের পুত্র মানব শিশু চার পেয়ে জানোয়ারের মতো রাস্তায় পড়ে থাকা চাল আর ছোলা খুঁজছে। এই প্রতিবন্ধী কিশোরের চোখ দিয়ে যেন দুর্ভিক্ষের ভয়ঙ্করতা লেখকের সামনে ধরা পড়েছে। সেই সূত্রেই দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানে ব্রতী হয়েছেন লেখক। তাই লেখক সেই শনাক্ত করছে কথাটি এখানে ব্যবহার করেছে। নেক্সট লেখো। ছুটে পালিয়ে এলাম স্টেশনে। বক্তাকে তিনি কেন স্টেশনে ছুটিয়ে পালিয়ে এলেন, অথবা ছুটে পালিয়ে এলাম স্টেশনে কে ছুটে পালিয়ে এসেছিল, তিনি কোন দৃশ্য দেখে পালিয়ে এসেছিলেন তা সংক্ষেপে লেখো। আনসার, সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনা থেকে সংকলিত এই উদ্ধৃতাংশটির বক্তা লেখক সুভাষ মুখোপাধ্যায় নিজেই। হাত বাড়াও রচনায় লেখক পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকালে রাজবাড়ির বাজারে বসে ফরিদপুরের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তিনি একটু দূরের মিলিটারি ছাউনির পাশে স্টেশন রোডে এক অদ্ভুত জন্তু দেখেন। চার পায়ে এগিয়ে আসা সেই জন্তুটির সঙ্গে চেনা কোনো জন্তুর মিল খুঁজে পেলেন না লেখক। কুয়াশাতেও যেন জলজল করছিল তার চোখ দুটি। সেই চোখ দুটির মধ্যে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দিচ্ছিল লেখকের। জন্তুটি সামনে আসতেই লেখক স্তম্ভিত হয়ে যান। দেখেন যে মাজা পড়ে যাওয়া 12-13 বছরের এক উলঙ্গ প্রতিবন্ধী বালক জানোয়ারের মতো চার পায়ে চলতে চলতে রাস্তা থেকে খুঁটে খুঁটে চাল আর ছোলা খাচ্ছে। তার হাতের আঙুলের আগাগুলো সরু সরু, শরীরে লোমের লেশমাত্র নেই। অনুভূতিশীল মানবদরদী লেখক সুভাষ মুখোপাধ্যায় দুর্ভিক্ষ পীড়িত মানব শিশুর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারেননি। তাই তিনি তৎক্ষণাৎ ছুটে পালিয়ে আসেন স্টেশনে। নেক্সট লেখো। অমৃতের পুত্র মানুষ কোন প্রসঙ্গে এই উক্তিটির নিহিত অর্থ বুঝিয়ে দাও। লেখক সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনাটিতে অমৃতের পুত্র মানুষ কথাটির উল্লেখ আছে। পাতলা কুয়াশায় মরা 50-এর আকালের এক সকালে লেখক রাজবাড়ির বাজারে বসে অপেক্ষা করছিলেন ফরিদপুরের গাড়ির জন্য। সেই সময় অল্প দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে তিনি এক অদ্ভুত জন্তুকে দেখেন যে চার পায়ে এগিয়ে আসতে থাকে। চেনা কোনো প্রাণীর সঙ্গে লেখক তার মিল খুঁজে পাননি। তার চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। কিন্তু কাছাকাছি আসতেই লেখক বুঝতে পারেন যে সে আসলে মানব সন্তান। এই প্রসঙ্গে লেখক উদ্ধৃত মন্তব্যটি করেছেন। 50-এর মন্বন্তর মানুষকে শুধু নিঃস্বই করেনি, তার অস্তিত্বকেও বিপন্ন করেছিল।
শ্মশানের শূন্যতা নেমে এসেছিল বাংলাদেশ জুড়ে। তারই যেন প্রতীকী উপস্থাপন ঘটেছে উল্লিখিত অংশে। যাকে লেখক অদ্ভুত জন্তু ভেবেছিলেন, কাছে আসতে দেখেন যে সে আসলে মানব পুত্র। কিন্তু যেভাবে সে রাস্তার ধুলো থেকে চাল ছোলা খুঁটে খাচ্ছিল তা বুঝিয়ে দেয় অমৃতের পুত্র মানুষ কথাটি যেন একরকম বিদ্রূপ। 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, তার মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো চার পেয়ে চলে। এই জীবনমৃত অবস্থায় বেঁচে থাকার মুখোমুখি হয়ে মানুষ কতটা অমৃতের পুত্র, সে প্রশ্নই সম্ভবত পাঠকের কাছে তুলে ধরতে চেয়েছেন লেখক। নেক্সট লেখো। কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কোন ঘটনা প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছিল? অথবা কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, লেখকের এই রকম মন্তব্যের কারণ কি? সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা থেকে নেওয়া হাত বাড়াও রচনায় লেখক 50-এর মন্বন্তরের এক মর্মস্পর্শী ছবি তুলে ধরেছেন। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকালে রাজবাড়ির বাজারে বসে লেখক ফরিদপুরের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এই সময় তিনি একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে এক অদ্ভুত জন্তু দেখেন। তার চার পায়ে এগিয়ে আসতে থাকা সেই জন্তুটির সঙ্গে চেনা কোনো জন্তুরই মিল খুঁজে পাননি লেখক। কুয়াশার মধ্যেও জলজল করছিল তার চোখ। সেই চোখের মধ্যে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দিচ্ছিল। কিন্তু সামনে আসতেই লেখক স্তম্ভিত হয়ে যান। মাজা পড়ে যাওয়া 12-13 বছরের এক উলঙ্গ ছেলে জানোয়ারের মতো চার পায়ে চলে বাজার থেকে চাল আর ছোলা খুঁটে খুঁটে খাচ্ছিল। এই মর্মান্তিক দৃশ্যটির প্রসঙ্গই লেখক মন্তব্যটি করেছেন। লেখক মানব শিশুর এই পরিণতি সহ্য করতে না পেরে ছুটে স্টেশনের দিকে পালিয়ে গেলেও সেই দৃশ্য তাকে তাড়া করে বেরিয়েছে। দু হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তিনি তার নিঃশ্বাস শুনতে পেয়েছেন। লেখকের মনে হয়েছে যে শিশুটি তার সরু লিকলিকে আঙুল দিয়ে যেন সেই সব খুনিদের শনাক্ত করছে যারা শহরে গ্রামে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। তাই লেখক এমন মন্তব্য করেছেন। লাস্ট লেখো। হাত বাড়াও রচনাটির বিষয় সংক্ষেপ আলোচনা করো বা সারসংক্ষেপ লেখো। 50-এর মন্বন্তরের সময়কার এক কুয়াশা ঘেরা সকালে ফরিদপুরের গাড়ি ধরার জন্য রাজবাড়ির বাজারে বসেছিলেন লেখক। কিছুটা দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে মায়াবী জলজলে চোখের একটা ভয়ঙ্কর ও অদ্ভুত জন্তু দেখার যে ভ্রম তার হয়েছিল তা ছিল আসলে 12-13 বছরের এক উলঙ্গ বালক। কোমর ভেঙে গেছে তার, হাঁটতে পারে না, তাই পশুর মতো তার চলন। বাজারের রাস্তায় পড়ে থাকা খুঁটে খুঁটে খাওয়ার মতো চাল আর ছোলা ছিল তার খাদ্য। এক অপরিসীম যন্ত্রণা এবং ভয়ের অনুভবে লেখক সেই দৃশ্য সহ্য করতে না পেরে ছুটে পালিয়ে আসেন স্টেশনের ভিড়ে। সেই স্মৃতি ভারে তিনি আজও আক্রান্ত। নদীর জলে যেন সেই অসুস্থ বালকেরই নিঃশ্বাসের শব্দ তিনি শুনতে পান। সরু লিকলিঙা আঙুল দিয়ে যেন সে সেই সব খনিদের শনাক্ত করেছে যারা শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না মানুষকে। লেখক মনে করেন সেই জ্বলন্ত চোখের বালকটি শান্তি চায়, কিন্তু এর জন্য অন্যদের সহযোগিতাও প্রয়োজন। তাই সকলের প্রতি তার ব্যাকুল আহ্বান, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। ঠিক আছে, হাত বাড়াও কমপ্লিট। খুব ছোট্ট লেখা, প্রশ্ন খুব লিমিটেড, কিন্তু আমি বারবার যা বলি আমি তো একটা গল্পের প্রশ্ন ধরে পুরোটা লিখিয়ে দিচ্ছি যেমন হয় আর কি। তখন তোমাদের মনে হতে পারে ওভারল্যাপিং, একই ধরনের, কিন্তু মেইন জিস্ট এক, তো আনসার নিশ্চয় একদম অন্য জগতে কিছু হবে না। কিন্তু কি হয়, ঘুরিয়ে দেওয়া হয়, প্রশ্নটার ভঙ্গি আলাদা হয়, সেই জন্য লেখারও ভঙ্গি আলাদা হয়। আনসারগুলো দেখলেই সেটা বুঝতে পারবে। তো নিজেদের মতো ভালো করে সেটা গুছিয়ে পড়ে নিও। তো আমার যথাসাধ্য লিখিয়ে দিই। এরপরেও যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে, কোনো রকম কনফিউশন থাকে, প্লিজ কোনো হেজিটেশন না করে সেটা কমেন্টে অবশ্যই মেনশন করো, আমি আনসার দেবো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা।